হ্যালো। তোমরা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আমাদের ক্লাসে আজকে মোটামুটি শেষ ক্লাস বলা যায়। আমরা শুরু করি। সব প্রথমে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্রস সেকশন। ক্রস সেকশন তোমরা এই সম্পর্কে জেনেছো আর কি। এটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে জেনে থাকি আর কি। আমাদের যদি ম্যাথমেটিক্স এর কথা যদি বলা হয় ক্রস সেকশনাল এরিয়া, আমরা সেটাকে কি বলি যে কোনো একটা জিনিস, যেমন এই যে এই পেন এটা হতে পারে, এটাকে যদি আমরা প্রস্থ বরাবর ছেদ করে ফেলি বা কেটে ফেলি এরকম ভাবে, তাহলে যে এরিয়াটা এখানে বের হয় এটাকে আমরা বলি ক্রস সেকশনাল এরিয়া। কিন্তু আমাদের এখানে ফিজিক্সে ক্রস সেকশন বলতে আমরা একটু ভিন্ন কিছুই বুঝবো আর কি। এখানে ক্রস সেকশন বলতে মূলত কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটিকে আমরা বলতে পারি আর কি। এখন ঘটনাটা কিরকম হতে পারে, এটা হতে পারে কোনো একটা পার্টিকেলের স্ক্যাটারিং, বুঝছো, এরকম ধরনের কোনো একটা কিছু। যে প্রবাবিলিটি মানে এই ঘটনাটা বা স্ক্যাটারিং হওয়ার প্রবাবিলিটি, এগুলোকে আমরা সাধারণত ক্রস সেকশন নামে চিনবো। আর ডিফারেন্সিয়াল ক্রস সেকশন বলতে আমরা যেটা বুঝবো সেটাও ওই একই রকমই, তবে এখানে আমরা মূলত ডিফারেন্সিয়াল দিয়ে আমরা মূলত এটাকে এক্সপ্রেস করি এবং এটা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন সেই হিসাবে তখন বলি। যদি আমরা ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন বলি, তার মানে হলো যে কোনো একটা স্ক্যাটারিং, এটা হওয়ার যে প্রবাবিলিটি, এটা হলো ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন। এখন স্ক্যাটারিংটা তোমার বিভিন্ন রকম ভাবে হতে পারে, আমরা যেটা গতকালকেও দেখেছি আর কি। তো এটা হতে পারে কোনো একটা ডেনসিটি ফ্লাকচুয়েশনের জন্য, অথবা কোনো একটা এখানে স্ক্যাটারিং সেন্টার আছে সেটার জন্য। কোনো একটা ইনসিডেন্ট পার্টিকেল তার মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটা হতে পারে তার ফিল্ডের মধ্যে আসবে, অথবা ফিল্ডের মধ্যে না এসে সরাসরি এটা কলিশনের মাধ্যমেও হতে পারে আর কি। তো এরকম কোন একটা ভাবে যদি এর স্ক্যাটারিংটা হয়, এটা কতখানি হতে হতে পারছে, এই প্রবাবিলিটি হলো মূলত স্ক্যাটারিং ক্রস সেকশন বা ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন। এখন এটাকে আমরা মূলত দুইটা জিনিসই রেশিও অনুযায়ী ভাগ করবো আর কি। মনে করো এখানে 100টা পার্টিকেল কোনো একটা জায়গাতে ইনসিডেন্ট হচ্ছে আর কি। ধরো এখান থেকে কোনো রেডিয়েশন বের হচ্ছে, সেই রেডিয়েশনের 100টা পার্টিকেল, 100টা রেডিয়েটিভ মানে তোমার আমরা যদি এরকম ভাবে কল্পনা করি আর কি, পার্টিকেল হিসেবে যদি আমরা গুনতে পারি, তাহলে 100টা পার্টিকেল মনে করো কোনো একটা এই টার্গেটের উপর ইনসিডেন্ট হলো, এবং সেখান থেকে স্ক্যাটার্ড হলো মনে মনে করো যে 30টা পার্টিকেল এদিকে কোনো একটা সার্টেন একটা অ্যাঙ্গেলে বা সার্টেন একটা সলিড অ্যাঙ্গেলে, এটা 30টা পার্টিকেল এখান থেকে স্ক্যাটার্ড হলো। তাহলে এখানে স্ক্যাটারিং ক্রস সেকশন হবে ওই 30 ডিভাইডেড বাই 100, মানে 30% আর কি সেক্ষেত্রে হচ্ছে এটা। এবং এটাকে সাধারণত বার্ন ইউনিটে প্রকাশ করা হয়। ক্রস সেকশন যেটা আমরা বলছি বা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন যেটা বলছি, এটার ইউনিটকে সাধারণভাবে বার্ন এককে প্রকাশ করা হয়ে থাকে আর কি। তো যাক, আমরা পরবর্তীতে এটা আরো আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে তোমাদের আরো একটু বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো এখানে আমরা কোনো একটা পার্টিকেল এখান থেকে ইনসিডেন্ট হতে পারে আর কি, মানে এখানে মূলত সোর্সটা আছে, আর এটা হচ্ছে স্ক্যাটারিং সেন্টার, একদম যে মাঝে ডট যেটা দেখা যাচ্ছে ছবিতে, এটা হচ্ছে স্ক্যাটারিং সেন্টার। তো এই সোর্স থেকে বিভিন্ন ইয়াতে মানে বিভিন্ন জায়গা থেকে মূলত এখান থেকে পার্টিকেল গুলো এখান থেকে বের হতে পারে। আমরা একটা পার্টিকুলার একটা পার্টিকেল এখানে কনসিডার করেছি, স্পেসিফিক একটা পার্টিকেল যেটা কিনা এই লাইন বরাবর যাচ্ছে, এবং এটা এই সোর্সের একদম সেন্টার, মানে এই যে সোর্স এবং যে স্ক্যাটারিং সেন্টার, এই দুটা যে জয়েনিং লাইন, এটা সেন্টার থেকে মনে করো এস দূরত্বে আছে, যেটা এখানে দেখানো হয়েছে এস দূরত্বে মূলত, মানে এইটুকু যে দূরত্ব পারপেন্ডিকুলার দূরত্ব যেটা, এটা হচ্ছে এস। এটাকে বলা হয় ইম্প্যাক্ট প্যারামিটার। মানে এই যে আমাদের যে সোর্স, এখান থেকে যে যে পার্টিকেলটা বের হচ্ছে সেই পার্টিকেল, এবং তার এই যে তোমার যে এখানকার যে সোর্সের সেন্টার এবং আমাদের যে স্ক্যাটারিং সেন্টার, এই দুটো যে জয়নিং লাইন, এই দুটোর মধ্যকার যে পারপেন্ডিকুলার দূরত্ব, এটাকে আমরা বলি ইম্প্যাক্ট প্যারামিটার। তো যাই হোক, তো এই ইম্প্যাক্ট প্যারামিটার বা এই পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা এখানে ধরেছি বি। তো এইটুকু দূরত্ব থেকে যদি একটা পার্টিকেলের উপর ইনসিডেন্ট হয়, তো এখানে ধরে নিতে পারি যে আমাদের এখানে কোনো একটা ফোর্স কাজ করছে, মানে এখানে কোনো একটা ফিল্ডের মধ্যে মূলত এই পার্টিকেলটা আসছে, এবং সেখান থেকে এই ফিল্ডের ইন্টারশনের কারণে এটা স্ক্যাটার্ড হবে এবং একটা ডিরেকশনে এটা বেঁকে যাবে, তারপরে এরকম একটা ইমার্জিং অ্যাঙ্গেল নিয়ে এটা এখান থেকে বের হয়ে চলে যাবে আর কি। তো এই পার্টিকেলটা এই ডিস্টেন্সে আসার জন্য এরকম একটা অ্যাঙ্গেলে বের হয়েছে। এটা যদি আরো কাছাকাছি আসতো, এটার অ্যাঙ্গেলটা একটু ভিন্ন হতে পারতো, অথবা যদি আরো একটু দূরে দিয়ে যেত তাহলে হয়তো বা অ্যাঙ্গেলটা আরেকটু কম হতো। মানে এখানে যে স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তোমরা এটা আগে ক্লাসে বলা হয়েছিল যে আমাদের যে ইনসিডেন্ট পার্টিকেলের যে ডিরেকশন, এটার সাথে আমাদের যে
ইমার্জিং পার্টিকেল যেটা, এটা যে দুইটা ভেলোসিটির যে মধ্যকার যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এটা হচ্ছে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে, তাই না? তাহলে আমরা এখানে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এখানে বলছি এটা পুরোটাই মোটামুটি। তো সেই সিস্টেমে আমাদের স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা এটা ডিপেন্ড করছে হলো এটা কত দূরে থেকে ইনসিডেন্ট হচ্ছে তার উপরে। তো যাক, একটা পার্টিকুলার এই ইম্প্যাক্ট প্যারামিটারের জন্য স্ক্যাটারিং অ্যাঙ্গেল আমরা এরকম ধরতে পারি, যেটা কিনা আমরা এখানে থিটা ধরেছি। তো যাই হোক, এই থিটাটা একদম শার্প থিটা এরকম না, এটা কিছুটা কম বেশি হতে পারে। আমাদের এখানকার পার্টিকেলটা এই দূরত্বটা একটু কম বেশি হওয়ার জন্য এটাও একটু কম বেশি হতে পারে, যা বা এখানে তোমার আহ, তোমার ইন্টারাকশনটা এখানে কিরকম ভাবে হচ্ছে ফিল্ডের সাথে, তার উপরে এটা ডিপেন্ড করছে। আমরা ধরে নিতে পারি যে মোটামুটি এখানে থিটা অ্যাঙ্গেলে এটা এরকম ভাবে স্ক্যাটারিং হচ্ছে। তো থিটা অ্যাঙ্গেল যদি স্ক্যাটারিং হয়, আমরা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন আমরা এটাকে ডিফাইন করতে চাই আর কি। সেই ডিফাইন করবো এরকম ভাবে যে তোমার এখানে ইউনিট সলিড অ্যাঙ্গেলে পার ইউনিট টাইম যে পরিমাণ পার্টিকেল স্ক্যাটার হচ্ছে ডিভাইডেড বাই টোটাল ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? আমাদের ইন্টেন্সিটি মানে হলো টোটাল যে পার্টিকেল পার ইউনিট টাইমে এর উপর ইনসিডেন্ট হচ্ছে আর কি, বা টোটাল পার্টিকেল যতখানি ইনসিডেন্ট হচ্ছে একক সময়, সেটা আমরা বলতে পারি এর ইন্টেন্সিটি, তাই না? মানে পার্টিকুলার একটা অ্যাঙ্গেল ইউনিট এরিয়াতে ইউনিট টাইমে। তো যাক, এটাকে যদি আমরা এভাবে ডিফাইন করি, নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটার্ড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল পার ইউনিট টাইম ইন দ্য ডিরেকশন স্পেসিফাইড বাই থিটা। মানে হলো যে তোমার স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল যেটা ছিল থিটা, ওই থিটার ডিরেকশনে পার ইউনিট টাইমে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কি পরিমাণ পার্টিকেল এখান থেকে স্ক্যাটার হচ্ছে, এটা থাকছে উপরে, ডিভাইডেড বাই ইনসিডেন্ট ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি মানে তোমরা জানো যে পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ পার্টিকেল এখানে ইনসিডেন্ট হচ্ছে, সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি। তো এটাই হচ্ছে আমাদের মূলত ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন, এবং এটাকে আমরা এই সিগমা ওমেগা এই প্রতীক দিয়ে এটাকে প্রকাশ করে থাকি আর কি। সিগমা ওমেগা, ওমেগাটা হচ্ছে মূলত আমাদের যে সলিড অ্যাঙ্গেল। আমরা জানি সলিড অ্যাঙ্গেল, তোমার সলিড অ্যাঙ্গেল সম্পর্কে তো জানো তাই না? সলিড অ্যাঙ্গেল সম্পর্কে তোমাদের ধারণা আছে তো নাকি? ফার্স্ট ইয়ার তোমরা পড়েছিলে গাউস ল, যখন পড়েছিলে ইলেকট্রিসিটি আমাদের ম্যাগনেটিজম। আছে থার্মাল ফিজিক্স এ ছিল স্যার। আচ্ছা আচ্ছা, থার্মাল ফিজিক্সও আছে। তাছাড়া তোমরা ফার্স্ট ইয়ার এটা পড়েছো, তোমাদের যে গাউস ল যখন পড়ানো হয়েছিল এই সময় তো এটা অবশ্যই পড়ানো হওয়ার কথা। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল হচ্ছে ডি ওমেগা, আমরা যেটা স্মল সলিড অ্যাঙ্গেল যেটা আমরা বলি ডি ওমেগা, এবং এটা সমান হচ্ছে ডি এ বাই আর স্কোয়ার, ডি এ বাই আর স্কোয়ার। এবং এটা একটা টোটাল স্ফিয়ার তার সেন্টারে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে, এটা হচ্ছে 4 পাই স্টেরেডিয়ান। মনে পড়ছে কথাগুলো? হয়তো মনে পড়ছে আর কি। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, আমি এটা আলোচনা করে তারপর আবার এখানে ফিরে আসবো। আচ্ছা, তারপরে হলো আমরা তাহলে এইটুকু যদি আমরা বলি যে মানে সলিড অ্যাঙ্গেলকে যদি আমরা এভাবে যদি ডিফাইন করি, তাহলে এখান থেকে নম্বর অফ পার্টিকেল এটা আমরা বের করতে পারি। তাহলে নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতখানি হয় পার ইউনিট টাইমে ওই থিটা অ্যাঙ্গেলে, সেটা সমান কি হবে? তাহলে এখানে সলিড অ্যাঙ্গেল সরি ডিফারেন্সিয়াল ক্রস সেকশন গণিত ইন্টেন্সিটি, এই কাজটা এখানে করেছে। তার পরের লাইনে আমাদের এই প্রতিপাদনটাই লেখা বেশি, একটু লিখতে হয় বেশি, কিন্তু মানে ছোট ছোট প্রতিপাদন কিন্তু লেখাটা একটু বেশি আছে আর কি। তো যাই হোক, আমরা মানে লিখে লিখে প্রমাণ করি। তাহলে এখানে নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটার্ড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল পার ইউনিট টাইম ইন দ্য ডিরেকশন স্পেসিফাইড বাই থিটা। তো এই নাম্বার অফ পার্টিকেলটা সমান আমরা তাহলে এখন বলতে পারছি হলো এই যে আমাদের এখানে যে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন ছিল তাকে আমরা ইন্টেন্সিটিতে গুণ করেছি, এই যে সিগমা ওমেগা ইন্টু আই। তো এই হচ্ছে আমাদের নাম্বার অফ পার্টিকেল পাওয়া গেল। এখন তোমার এই ইউনিট সলিড অ্যাঙ্গেলে যদি এই পরিমাণ পার্টিকেল স্ক্যাটার্ড হয়, তাহলে তোমার সলিড অ্যাঙ্গেল যদি ডি ওমেগা আমরা কনসিডার করি, সলিড অ্যাঙ্গেল পুরোটা মানে ইউনিট সলিড অ্যাঙ্গেল না নিয়ে আমরা যদি ডি ওমেগা নিই, ডি ওমেগা কতখানি? এই যে পার্টিকেলটা এখানে স্ক্যাটার্ড হচ্ছিল, এখানে যদি আমরা একটা বেল্টের মতো কল্পনা করি ওই ডিরেকশনে, মানে তোমার স্ক্যাটারিং সেন্টার থেকে স্ক্যাটারিং অ্যাঙ্গেল যতখানি হয় ওই অ্যাঙ্গেলের সাথে একটু ডেভিয়েশন নেই ডি থিটা, থিটা যদি স্ক্যাটারিং অ্যাঙ্গেল হয় তাহলে থিটা প্লাস ডি থিটা, এইটুকুর মধ্যে যদি একটা এরকম বেল্ট কল্পনা করা যায়, তাহলে এই বেল্টের মধ্যে একটা স্মল অংশে মানে একটা এরিয়া নিয়ে তুমি যদি এখানে একটা সলিড অ্যাঙ্গেল কল্পনা করো, তাহলে এই সলিড অ্যাঙ্গেল এটার ভ্যালু হবে ডি ওমেগা, মানে স্মল সলিড অ্যাঙ্গেল যেহেতু ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল। এবং এখানে কি পরিমাণ পার্টিকেল স্ক্যাটার্ড হয় এটা আমরা জানতে চাই। তো ইউনিট সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ পার্টিকেল স্ক্যাটার্ড হয় সেটার ভ্যালু হচ্ছে সিগমা ওমেগা আই। তাহলে ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল কতখানি হবে? ইউনিট সলিড অ্যাঙ্গেলে যদি এতখানি হয় তাহলে ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল এর সাথে মাল্টিপ্লাই করবা,
তাহলে ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ পার্টিকেল স্ক্যাটার্ড হবে এটা হচ্ছে সিগমা ওমেগা আই টাইমস ডি ওমেগা। এই কাজটা এখানে করেছে। এখন ডি ওমেগার ভ্যালু কতখানি এটা আমাদের জানা দরকার। এই ডি ওমেগা ভ্যালু জানার জন্য আমরা ডি ওমেগা বা সলিড অ্যাঙ্গেলের যে ডেফিনেশন আমরা যেটা জানি যে এরিয়া ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডিস্টেন্সের স্কোয়ার আর কি, ওইটুকু এরিয়ার, সেটা হচ্ছে তাহলে ডি ওমেগা সমান হচ্ছে ডিএ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন থেকে আসছে। তাহলে এইটুকু আমাদের জানতে হলে পরে এখন দরকার হলো ডিএ কতখানি। বুঝছো, আমরা এখানে নাম্বার অফ পার্টিকেল ওই ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলের কত এটা আমরা জানতে চাচ্ছি। এটা জানতে চাওয়ার জন্য আমরা এখানে ডি ওমেগা দিয়ে গুণ করেছি। তারপরে কত হলো ডি ওমেগা কতখানি এটা জানতে হবে। তাহলে ডি ওমেগা রিলেশন হচ্ছে এটা, এবং ডি ওমেগা সমান ডিএ বাই আর স্কোয়ার। তো ডি এটা হচ্ছে মূলত স্মল এরিয়া, যেটুকু আমরা এরিয়া মানে এখানে কনসিডার করছিলাম আর কি, সেই এরিয়া ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এরিয়াটা আমাদের জানা দরকার। এখন এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে আমরা যে রিংটা এখানে কল্পনা করেছি বা যে বেল্টটা এখানে কল্পনা করেছি ওই রিং এর এরিয়াটা কতখানি। তো এই রিং এর এরিয়াটা আমরা কি করে বের করতে পারি, সেটা হলো এখানে দেখো এই এরিয়া ইয়া যেটা তোমার অ্যাঙ্গেল যেটা এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে থিটা, একদম এই অ্যাক্সিস থেকে এইটুকু অ্যাঙ্গেল বা স্ক্যাটারিং অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে থিটা, এবং থিটার পরে এখান থেকে এইটুকু হচ্ছে ডি থিটা। তো থিটা থেকে ডি থিটা মানে ডি থিটা যেটা খুবই কম, প্রায় শূন্যের কাছাকাছি আর কি। তাহলে এই এই পয়েন্ট এবং এই পয়েন্ট খুবই কাছাকাছি হবে, খুবই কাছাকাছি হবে, এবং সেক্ষেত্রে আমরা প্রায় সমানে এটাকে ধরে নিতে পারি আর কি। তো ডিএটা আমরা কি করে বের করবো? ডিএটা বের করার উপায় হলো যে এখানে যে বেল্ট মানে টোটাল রিং এর যেটা আমরা এরিয়া জানতে চাই, তাহলে তুমি এই রিংটাকে যদি একদম কেটে লম্বা করতে পারতে তাহলে এটার যে এরিয়াটা হতো মূলত এই রিং এর এটা ধরতে পারো অথবা এই সার্কেলটা ধরতে পারো, এটা সার্কামফারেন্স মানে পরিধি যেটা আমরা বলি, এই পরিধির সাথে এইটুকুর যে আর্ক আমরা যদি গুণ করি, মানে এখানে যে আর্কটা তৈরি হচ্ছে না বা যে চাপটা তৈরি হচ্ছে, মানে থিটা প্লাস ডি থিটা, এই ডি থিটা অ্যাঙ্গেলের মধ্যে যে চাপটুকু আছে বা এইটুকু যে লেন্থ, এটাকে আমরা যদি এর সার্কামফারেন্স দিয়ে গুণ করি তাহলে এই রিং এর এরিয়াটা পাওয়া যাবে। এটুকু ক্লিয়ার কিনা? ছবিটা থেকে দেখো, ছবিটা দেখে বলো এটুকু ক্লিয়ার কিনা। রিং এর এরিয়াটা আমরা এভাবে পেতে পারি, স্যার বুঝছো? আমাদের আমাদের রেডিয়েশনের মধ্যে এগুলো ছিল স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, তাহলে আমরা আর একটু ফাস্ট আগাতে পারবো। তাহলে এখন তাহলে এই রিং এর এরিয়াটা আমরা তাহলে এভাবে বের করতে পারি। এখন এই রিং এর যে সার্কামফারেন্স সেটার জন্য আমাদের জানা দরকার হলো 2 পাই আর, মানে 2 পাই আর তোমার যে পরিধি যেটা আমরা জানি 2 পাই আর। তাহলে এখানে রেডিয়াসটা জানা দরকার এই রিং এর। তো রিং এর রেডিয়াস হলো আমরা এখানে মানে এই সার্কেস ইয়ে থেকে তোমার অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, যেটা কিনা এখানে এইচ কনসিডার করেছি। এখন এইচটা আমরা তো এটা আরবিটারি ধরেছি, কিন্তু আসলে এটা যেটা আমরা ডিফাইন করতে হবে সেটা হলো এই দিকের কোনো একটা প্যারামিটার দিয়ে, এটা যেটা একটা স্ক্যাটারিং সেন্টার থেকে সমান দূরত্ব নিয়ে আমরা একটা স্ফিয়ার কল্পনা করেছি, এবং সেই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর। তাহলে স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে আর, আমরা এটাকে যদি ধরি, এটা হচ্ছে আমাদের মূলত স্ফিয়ারের রেডিয়াস যেটা কিনা আর আমরা কনসিডার করেছি। তো এই আর যদি এটা হয় তাহলে আমরা আচ্ছা এখানে আর এটা হচ্ছে থিটা, তাহলে এই এইচ এর ভ্যালু কত? এটা আর মানে হলো এটাও আর, তাই না? বা এটাও আর ধরতে পারো। তাহলে এই এইচ এর ভ্যালু হবে আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা হচ্ছে আমাদের মূলত রেডিয়াস। তাহলে সার্কামফারেন্সটা হচ্ছে 2 পাই আর সাইন থিটা, মানে 2 পাই এইচ হতো, তাহলে 2 পাই এইচ এর জায়গায় 2 পাই আর সাইন থিটা, এটা হচ্ছে আমাদের সার্কামফারেন্স বা পরিধি। এটা আমরা পেয়ে গেছি। আর আরেকটা হচ্ছে আমাদের দরকার হলো এই চাপের দৈর্ঘ্য কত। চাপের দৈর্ঘ্যটা হচ্ছে মূলত আমাদের এইটুকু দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের, আমরা জানি যে কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপ সমান হচ্ছে কোণ গুণিত ব্যাসার্ধ, তাহলে এইটুকুর কোণ হচ্ছে ডি থিটা আর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই চাপের দৈর্ঘ্য হচ্ছে আর ডি থিটা। তাহলে এই আর ডি থিটা দিয়ে আমরা যে 2 পাই আর সাইন থিটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এডি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে 2 পাই আর সাইন থিটা এটা হচ্ছে আমাদের মূলত পরিধি, আর এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য বা রিং এর প্রস্থ বলতে পারো এটাকে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের স্মল এরিয়া বা রিং এর এরিয়াটা। তাহলে এটাকে আর দিয়ে গুণ করলে এখানে মূলত 2 পাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা, এটা হচ্ছে টোটাল ডি এ বা স্মল এরিয়া, যেটুকু সলিড অ্যাঙ্গেল আমরা কনসিডার করতে চাই। তো সলিড অ্যাঙ্গেলের যে ভ্যালুটা হবে ডি ওমেগা, তাহলে এখন ডি ওমেগা সমান হলো ডি এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, 2 পাই আর সাইন থিটা ডি থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার কেটে যায়, 2 পাই সাইন থিটা ডি থিটা, এটা হচ্ছে আমাদের ডি ওমেগার ভ্যালু, 2 পাই সাইন থিটা ডি থিটা। এটা হচ্ছে আমাদের স্মল সলিড অ্যাঙ্গেল। এইটুকুর মধ্যে নাম্বার অফ পার্টিকেল এটা আমরা জানতে চাই। তো নাম্বার অফ পার্টিকেল তাহলে এখন আমরা ওই যে আগে যেটা বের করেছিলাম এর মধ্যে আমরা বসে দিতে পারি। নাম্বার অফ পার্টিকেল ছিল ডি ওমেগার মধ্যে, যেটা হচ্ছে সিগমা ওমেগা আই ডি ওমেগা। তো এটা হচ্ছে আমাদের ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলে যে পরিমাণ নাম্বার অফ পার্টিকেল, ডি ওমেগা ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম।
তাহলে আমাদের এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিগমা ওমেগা আই ইন্টু 2 পাই সাইন থিটা ডি থিটা। এটা হচ্ছে তাহলে টোটাল ওই ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে টোটাল নাম্বার অফ পার্টিকেল আর ইউনিট টাইমে কতখানি এটা স্ক্যাটার্ড হচ্ছে তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এটা এটা কিন্তু আমাদের দেখার বিষয় যে পার ইউনিট টাইম বলছে, আমরা পার ইউনিট টাইমে যে পরিমাণ পার্টিকেল স্ক্যাটার্ড হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখন এই যে নাম্বার অফ পার্টিকেল, এই নাম্বার অফ পার্টিকেলটা আমরা যখন স্ক্যাটারিংটা দেখছি, এই স্ক্যাটারিংটা দেখো এখানে যে স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা, এখান থেকে যে থিটা আমরা যেটা বলেছি এটা আগেও দেখেছিলাম আমরা আগের ক্লাসে, যে এই থিটাটা মানে সেন্টার অফ মাস সিস্টেমে একরকম হয়, সেন্টার অফ মানে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে আর এক রকম হয়। থিটা এবং থিটা এল এর মধ্যে, থিটা সি এবং থিটা এল এর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা আবার বিভিন্ন রকম পার্টিকেলের সাইজের জন্য বিভিন্ন রকম হয়। তো এতে দুইটার ক্ষেত্রে আমরা সবসময় একই রকম পাবো না, কিন্তু নাম্বার অফ পার্টিকেল যে স্ক্যাটারিং হচ্ছে ওইটুকু সলিড অ্যাঙ্গেলের মধ্যে এটা আবার কিন্তু সমান থাকবে। কারণ এটা আমরা যেই ইয়ে থেকেই দেখি না কেন, নাম্বার অফ পার্টিকেলটা আমাদের সেক্ষেত্রে সমানই পাওয়া যাবে। তো আমরা যদি নাম্বার অফ পার্টিকেলের কথাটাই যেহেতু এখানে বলছি, তো এটা নিয়ে যেটা আমরা বলি সেন্টার অফ মাস সিস্টেমের জন্য এবং একই সাথে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, তাহলে আমরা দেখো কি করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত আহ, এটা নর্মাল জেনারেলাইজড একটা নাম্বার অফ পার্টিকেল ছিল ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে। এখন এটাকে আমরা যদি সেন্টার অফ মাস সিস্টেমের জন্য যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম যে 2 পাই আই সিগমা থিটা সি সাইন থিটা সি ডি ওমেগা। এই সাইন থিটা সি কেন? কারণ থিটা সি অ্যাঙ্গেলের দিয়ে আমরা যে সলিড অ্যাঙ্গেল যেটা আমরা যেটা পাবো বা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন যেটা পাবো সেটা হচ্ছে মূলত সিগমা থিটা সি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমে। এবং একই সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাদের এটা চেঞ্জ হয়ে ওই সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাঙ্গেল অনুযায়ী হবে। তাহলে এই থিটা চেঞ্জ হয়ে হয়ে গেল এটা সাইন থিটা সি, ডি থিটাও একই রকম ভাবে ডি থিটা সি। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমে টোটাল নাম্বার অফ পার্টিকেল ডি ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে হয় যেটা। আর ওই একই রকম ভাবে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সরি সেন্টার মাস কোঅর্ডিনেট সিস্টেমের মতোই ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে টোটাল নাম্বার অফ পার্টিকেল এটাকে আমরা লিখতে পারি হলো 2 পাই আই সিগমা প্রাইম দিয়েছে এখানে, আচ্ছা দিল ব্যাপার না, সিগমা প্রাইম থিটা এল সাইন থিটা এল ডি থিটা এল। মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা এখন যে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে দেখলে যেমন পাওয়া যাবে সেই অ্যাঙ্গেল অনুযায়ী এটাকে লিখেছে। বুঝছো? এটা প্রাইম দিতেই হবে এমন না, প্রাইম না দিলেও কোনো ব্যাপার না, কারণ আমরা এখানে থিটা এল তো এখানে প্রকাশ করেছি ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম। তো একই ব্যাপারই আর কি। তো থিটা সিটা হচ্ছে আমাদের স্ক্যাটারিং অ্যাঙ্গেল সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম, সিএম কোঅর্ডিনেট মানে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম। আর থিটা এলটা হচ্ছে আমাদের মূলত ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম বা ল্যাব সিস্টেম যেটা আমরা বলি। তো এই দুই ক্ষেত্রে আমাদের মূলত নাম্বার অফ পার্টিকেলটা সেম থাকবে, এই কারণে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারছি। তো তাই যদি হয় তাহলে এখন এটাকে দুই দিকে কাটাকাটি যেটা যায় 2 পাই আই, ইন্টেন্সিটি তো দুই দিকে সমানই, তাহলে এটা কেটে যায়, তাহলে এখানে যেটা থাকে থিটা এল, আমরা যদি বাম দিকেরটা লিখে এটাকে নিয়ে যাই আর কি, তাহলে থিটা প্রাইম এল ইকুয়ালস টু এই সাইন থিটা এল ডি থিটা এল। এটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে সাইন থিটা সি ডি থিটা সি ডিভাইড বাই সাইন থিটা এল ডি থিটা এল। এটাকে আরেক স্টেপ করা যায়, আমরা যে সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? নেগেটিভ কস। নেগেটিভ কস পাই। তাহলে এটাতে আমরা ডিফারেন্সিয়েশন মাধ্যমে যদি এটাকে একবারে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখানে একটা ভুল আছে মনে হয়, দাঁড়াও একটু আমি দেখি। স্যার চিত্রে থিটা এল আর থিটা সিটা দেখালে ভালো হতো। চিত্রে থিটা এল থিটা সিটা আমরা এখানে থিটা থিটা তোমার ল্যাবরেটরি সিস্টেমটা এখানে দেখানো হচ্ছে, সেন্টার অফ মাস সিস্টেম দেখানো হয়নি। সেন্টার অফ মাস সিস্টেমে দেখলে ওই যে আগে যেরকম আমরা দেখেছিলাম আর কি, যে আমাদের দুইটা পার্টিকেল দুই দিক থেকে আসছে, তারপরে এটি থেকে স্ক্যাটার্ড হয়ে চলে যাচ্ছে, ওইরকমই একটা ঘটনা এখানে হবে আর কি। বুঝছো? আমাদের আগের ফিগারটা খেয়াল করো, সরি আগের ক্লাসে যেটা ছিল, এই যে এরকম দেখাবে। আমাদের সেন্টার অফ মাসে যদি বসে থেকে আমরা দেখতাম, তো একটু 1 মিনিট ওয়েট করবে।
হ্যালো, হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আমাদের তাহলে সেন্টার অফ মাসে থেকে যদি আমরা দেখতাম, তাহলে আমাদের 2 নম্বর পার্টিকেল যেটা কিনা আমাদের স্ক্যাটারিং সেন্টার, ওই স্ক্যাটারিং সেন্টারটা আমাদের দেখবো যে কাছে আসছে, এবং একই সাথে আমাদের ইনসিডেন্ট পার্টিকেলটা এটাও আমাদের কাছে আসছে, মানে সেন্টার অফ মাসের দিকে আসছে। তারপরে তারা স্ক্যাটার্ড হলো, এবং সেন্টার অফ মাস থেকে দেখবো যে আহ, এটা 1 নম্বর পার্টিকেল বা ইনসিডেন্ট পার্টিকেলটা এদিকে কোনো একটা দিকে চলে যাচ্ছে, আর আমাদের যে স্ক্যাটারিং সেন্টার ছিল সেটা এরকম কোনো একটা দিকে চলে যাচ্ছে, এরকম আমরা দেখবো আর কি সেক্ষেত্রে। যাক, যেটা বলছিলাম, বুঝতে পারছো তুমি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এটা কস থিটা হবে। কস থিটা এল কস থিটা সি। কি করা হলো, এটা আমরা এখানে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাতে আমাদের সমান মাইনাস সাইন থিটা সি হয়, এবং ডি থিটা মানে মানে মাইনাস সাইন থিটা সি ইন্টু ডি থিটা সি। তো সেটাই আমাদের এখানে থাকবে। আবার একই রকম ভাবে নিজেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে পারে মাইনাস কস থিটা এল, ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা এল ইন্টু ডি থিটা এল। তার মানে উপরের নিচে মাইনাস কেটে যায়, এবং মূলত এটাই ফিরে আসে। তো এটা হচ্ছে আমাদের মূলত সেন্টার অফ মাস সিস্টেম এবং ল্যাবরেটরি সিস্টেমে স্ক্যাটারিং ক্রস সেকশনের মধ্যে যে রিলেশনটা হয়, সেটা হচ্ছে মূলত এটা। এটা এভাবে অনেক সময় পরীক্ষাতে থাকে, এই কারণে এটাকে আন্ডারলাইন করে রেখেছি। তাছাড়া আরো অন্যরকম হতে পারে। এখন এটাই আমাদের যদি একটা স্পেশাল কন্ডিশনে যদি আমরা ধরি যে স্ক্যাটারিং সেন্টার যেটা এবং স্ক্যাটার্ড পার্টিকেল যেটা বা ইনসিডেন্ট পার্টিকেলটা, এই দুটো যদি ইকুয়াল মাসের হয় বা নিউট্রন প্রোটন এরকম টাইপের যেটা পার্টিকেলের মধ্যে যদি হয়, তাহলে দুই ক্ষেত্রে মাস সমান। এবং সেই ক্ষেত্রে আমরা আগের ক্লাসে যেটা প্রমাণ করেছি যে থিটা এল এবং থিটা সি এর মধ্যে রিলেশন হয় এটা, মানে স্ক্যাটারিং তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল যেটা সেন্টার অফ মাস সিস্টেমে, এটা ঠিক অর্ধেক হবে ল্যাবরেটরি সিস্টেমে, মানে থিটা সি বাই টু, এটা থিটা এল এর সমান। তো থিটা সি বাই টু এটা তাহলে এর পাশে পাঠিয়ে দাও, তাহলে থিটা সি সমান 2 × থিটা এল। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ডি থিটা সি, হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, দুঃখিত, আমার এখানে কারেন্ট চলে গেছে। আমরা একটু কথা এবার একটু ক্লিয়ার নাও যেতে পারে। আমরা একটু চেষ্টা করি, আর একটু আসতে বলি, একটু চেষ্টা করি। আমি ভিডিও অফ করে দিলাম যাতে কথাটা শুনতে ভালো পাওয়া যায় আর কি। আমি মোবাইলের ডাটাতে কানেকশন চালাচ্ছি আর কি, ওয়াইফাই চলে গেছে যেহেতু। তো যাক, তাহলে আমরা এখানে যেটা বলছিলাম, তাহলে থিটা এল ইকুয়ালস টু এইভাবে লেখা যায়, এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে ডি থিটা সি ইকুয়ালস টু টু ডি থিটা এল। টু তো আর কিছু, এটা কনস্ট্যান্ট যেহেতু। তো তাহলে আমরা ডি থিটা সি এবং ডি থিটা এল এর মধ্যে রিলেশন হচ্ছে এটা, কখন যেটা নিউটন প্রোটন এরকম টাইপের যদি স্ক্যাটারিং হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখন তাহলে এটাকে আমরা যদি এই মানে এই কন্ডিশনটা ডি থিটা সি এর যে ভ্যালু বা থিটা সি এর যে ভ্যালু, এটা যদি আমরা এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায় মানে এই 2 নম্বর ইকুয়েশন, মানে ডিফারেন্সিয়েট করার আগে যেটা, এই ইকুয়েশনটা যদি আমরা বসাই, তাহলে আমাদের এই থিটা এল এবং থিটা সি এর রিলেশনটা কেমন দাঁড়ায়। তাহলে সিগমা প্রাইম থিটা এল ইকুয়ালস টু সিগমা টু থিটা সি, মানে থিটা সি এর জায়গায় 2 থিটা এল হলো এখানে। তারপরে উপরে আমাদের ছিল সাইন থিটা সি, তাহলে এখানে সাইন 2 থিটা এল, এবং ডি থিটা সি ছিল, তাহলে ডি থিটা সি মানে হলো 2 ডি থিটা এল। তাহলে ওই 2 এখানে আগে নিয়েছি, এবং ডি থিটা এল এখানে পরে আছে আর কি। জাস্ট ভ্যালু গুলো বসাচ্ছি। আর নিচে তো আমাদের সবই এল রিলেটেড ছিল, ল্যাবরেটরি সিস্টেমের জন্য ছিল সাইন থিটা এল এবং ডি থিটা এল। এটা একই রকম ভাবে এটা থেকে গেছে আর কি। তারপরে এখন তাহলে এটাকে আমরা একটু ফর্মুলায় ফেলতে পারি যে সাইন 2 থিটা মানে হলো আমরা 2 sin θ cos θ, তাহলে সেই 2 এবং 2 মিলে এটা 4 হলো। তাহলে 4 sin θ L cos θ L d θ L ডিভাইডেড বাই sin θ L এবং d θ L আগে যেটা ছিল একই রকম থাকলো, আর এখানে 2 θ L তো এটা একই রকমই আছে। তো তাহলে এখানে আমাদের তাহলে এখন যে 4 এটা থেকে যায়, এবং সাইন থিটা এল কেটে যাচ্ছে, কস থিটা ছাড়া বাকি নিচে সবই কেটে যায়। তাহলে সিগমা প্রাইম থিটা এল ইকুয়ালস টু 4 σ2 θ L কস থিটা এল। এটা হচ্ছে আমাদের মূলত এই ল্যাবরেটরি সিস্টেমের যে স্ক্যাটারিং ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন, এবং সেন্টার অফ মানে সেন্টার অফ মাস থেকে আমরা যদি টোটালটা ল্যাবরেটরি সিস্টেম যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে যে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন হয়, তার ভ্যালুটা হয় এরকম, থিটা এল সমান হচ্ছে এটা। এখানে এটা বসাই দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ,
তাহলে সিগমা প্রাইম থিটা এল ইকুয়ালস টু এটা। একই রকম ভাবে তুমি এটাকে সেন্টার অফ মাস সিস্টেমের জন্য মানে পিওরলি এটা রিলেশনটা যেখানে যেটা আমরা বের করেছিলাম এটা থেকে সেন্টার অফ মাস সিস্টেমে এই ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন কেমন হয় এটাও একই রকম ভাবে বের করতে পারবো আর কি। তো এভাবেও আমাদের কোশ্চেন অনেক সময় থাকে যে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন কেমন হয় এটা বের করো। আর এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এইটুকু হলো আমাদের ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন। আমরা যদি টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশনটা যদি আমরা জানতে চাই এটা সেন্টার অফ মাসেও হতে পারে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমও হতে পারে। তো এটা কেমন হবে তাহলে এখন টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন এটাকে যেটা আমরা সিগমা টি বলি তাহলে সিগমা টি ইকুয়ালস টু 0 to 4 পাই স্টেরেডিয়ানের মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এটা ইন্টিগ্রেশন করবো হলো সিগমা ওমেগা ডি ওমেগাকে। সিগমা ওমেগা ডি ওমেগা কোনটা ছিল? এটা ছিল আমাদের মানে স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা ছিল ডিফারেন্সিয়াল সেই ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা ওমেগা ডি ওমেগা আই এইটুকু আর কি মূলত। আচ্ছা তাহলে এখন ওই সিগমা ওমেগা ডি ওমেগার জায়গাতে আমরা যদি এই ভ্যালুটা যদি আমরা বসাই যে সিগমা ওমেগা ডি ওমেগা ডি থিটা আই ছাড়া আর কি, তো এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা ইন্টিগ্রেশনটা যা আমাদের যেটা হবে সেটা হচ্ছে এরকম এবং এখানে লিমিটটা একটু চেঞ্জ হবে। লিমিটটা চেঞ্জ হয়ে আমাদের এখানে যে তোমার ইয়া যেটা আছে ইন্টিগ্রেশন অপারেটর যেটা আছে সেই ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল যেটা আছে সেই অনুযায়ী মূলত ওই ডিফারেন্সিয়েশনটা হবে আর কি। তো এখানে যখন 4 পাই তখন আমাদের মূলত এই যে থিটার যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের মূলত এখানে 0 to π। 0 to π এর মধ্যে আমরা এরকম নিতে পারি আর কি। বুঝছো 0 to π এর মধ্যে নিলে পরে আমাদের টোটাল 4 পাই স্টেরেডিয়ান আমরা এইটুকু সলিড অ্যাঙ্গেল কভার করে ফেলতে পারবো আর কি। 0 থেকে π এর মধ্যে আমরা যদি এই থিটাটাকে ঘোরাই তাহলে আমাদের টোটাল 4 পাই স্টেরেডিয়ান এইটুকু সলিড অ্যাঙ্গেল কভার হয়ে যাবে। এই কারণে আমাদের এখানে লিমিটটা এখন 0 থেকে π এর মধ্যে হলো। 2 পাই কনস্ট্যান্ট ছিল এটা বাইরে গেল সিগমা ডি থিটা সি সাইন ডি থিটা সি এটা ওপরে যেটা ছিল ওই রকম ভাবে এখানে বসে গেল সাইন থিটা সি ডি থিটা সি। তো এই হচ্ছে আমাদের মূলত সেন্টার অফ মাস সিস্টেমের জন্য এরকম। একই রকম ভাবে ল্যাবরেটরি সিস্টেমের জন্য যদি আমরা বসাই তাহলে এখানে থিটা সি এর জায়গায় থিটা এল মানে থিটা যেগুলো যেগুলো ছিল এটা ল্যাবরেটরি সিস্টেমের জন্য হবে। তাহলে এখানে সিগমা প্রাইম থিটা এল সাইন থিটা এল ডি থিটা এল। তো এই 2 পাই আগের মতো এটা বাইরে চলে গেছে এবং ভিতরে জিনিসটা যা ছিল একই রকমই আছে। তো এইটুকু জিনিস আমরা এখানে যেটা দেখেছি যে এটা আমাদের মূলত একই রকম ইন্টারসিটিকে যদি আমরা এখানে দুই থেকে আরেক লাইন এখানে করা যায় এখানে এটা এরপরে যেটা আইটা কেটে যায় এবং দুইটাকে আমরা দেখেছি এটাও যা এটাও তা একই জিনিস। তাহলে আমাদের এইটুকু যেহেতু একই কথাই বলছে তাহলে আমরা এখন বলতে পারি এইটুকুর মানে আমাদের যে ইন্টিগ্র্যান্ড যেটা এই ইন্টিগ্র্যান্ড গুলো অবশ্যই দুটো সমান হবে এবং দুইটা যদি সমান হয় তাহলে এখন এই সিগমা টি এবং সিগমা টি প্রাইম এই দুটো অবশ্যই সমান। সিগমা টি এবং সিগমা টি প্রাইম এটা দুইটাই অবশ্যই এখানে সমান থাকবে আর কি। বুঝছো? আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। ও আচ্ছা এখানে আই থাকবে না, আই দরকার নেই। তাহলে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন এটা ল্যাবরেটরি সিস্টেমও যা হয় সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমও তাই হয়। এটাও আমাদের একরকম অনেক সময় প্রমাণ থাকতে পারে আর কি। এইভাবে এগুলো তোমরা একটু পড়বে। এইটুকু কি ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? এটাতে একটু লেখা বেশি আর কি। বোঝা গেছে? স্যার বুঝছি আচ্ছা স্যার। যাক স্যার রাদারফোর্ড স্ক্যাটারিং কি পড়তে হবে স্যার? রাদারফোর্ড আর দরকার নাই, এটা এটা পড়লেই হবে। আচ্ছা তারপরে আমরা এরপরে ইয়েতে চলে যাই টোটাল এনার্জি অফ পার্টিকেল মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের আন্ডারে কোন একটা পার্টিকেল আমরা ধরে নিই পি পয়েন্টে একটা পার্টিকেল এটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করছে এবং এইটাকে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ধরছি এবং তার কোঅর্ডিনেট হচ্ছে মূলত আর থিটা এবং এটাকে যেটা আমরা ইকুইভ্যালেন্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেখতাম তাহলে এখানে এক্স ওয়াই
এইভাবে এটাকে মানে যেটা আমরা আগে জানতাম ওই রকম ভাবে এটাকে ডিফাইন করতে পারি। তো যাই হোক, আমরা যদি পোলার এবং স্ফেরিক্যাল তোমার যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটোর মধ্যে যদি আমরা রিলেশনটা দেখি, তাহলে এক্স এর ভ্যালু আমরা যেটা জানি যে আর কস থিটা, এবং ওয়াই সমান আমরা জানি আর সাইন থিটা। তো এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আর কস থিটা এবং আর সাইন থিটা, এখানে থিটাও টাইমের সাথে ডিপেন্ডেন্ট, আরও টাইমের উপর ডিপেন্ডেন্ট, মানে দুটোই এখানে টাইমের ফাংশন। তাহলে আমাদের এখানে ইউভি ফর্মুলাই এখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা হবে আর কি। তাহলে এক্স ডট মানে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, এটা সমান হলো তাহলে আর ডট কস থিটা, মানে ইউভি ফর্মুলায় ফেলছে আর কি, মাইনাস, মাইনাস কেন হলো কারণ কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস সাইন থিটা ইন্টু এটা আমাদের যে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কিন্তু এখানে কসের মধ্যে এটা টাইম নেই, আছে থিটা, যেটা কিনা আবারও টাইমের ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আবারও এইকে ডিফারেন্সিয়েট করে যা হয় সেটা এর সাথে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? তাহলে এখানে থিটা ডট এইভাবে হলো। একই রকম ভাবে ওয়াই এর জন্য আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে ওয়াই ডট ইকুয়ালস টু এই আর ডট ইন্টু সাইন থিটা, তারপরে প্লাস আর ইন্টু সাইন থিটা ডিফারেন্সিয়েট করলে যা হয় কস থিটা, ইন্টু আবার থিটা এখানে যেহেতু টাইমের ফাংশন, তাহলে একে আবারও ডিফারেন্সিয়েট করো এবং এর সাথে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে থিটা ইন্টু মানে কস থিটা ইন্টু থিটা ডট। এই হচ্ছে আমরা দুইটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম ভাবে পাবো। এটাকে আমরা যদি স্কোয়ার করে যোগ করি, মানে এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার সমান আমরা এই ভ্যালু যা এখানে পেলাম সেটাকে আমরা এখানে স্কোয়ার করে যোগ করি। তাহলে প্রথমে এইটুকু অংশকে আমরা এখন মানে যা কিছু ছিল এখানে জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়েছি আর কিছু না। এটাকে এখন স্কোয়ারের ফর্মুলায় ফেলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আর ডট স্কোয়ার কস স্কোয়ার থিটা ডট থিটা মাইনাস টু আর আর ডট থিটা ডট, এটাকে একটু সাজিয়ে নিয়েছি আর কি, কস থিটা সাইন থিটা, মানে টু এ ভি হলো প্লাস বি স্কোয়ার, মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডট স্কোয়ার, আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যেটা একটু এখানে রিঅ্যারেঞ্জ করেছি আর কি। তাহলে এইটুকু অংশ হলো প্রথম ব্র্যাকেটের মানে এই প্রথম টার্মের মধ্যে যেটুকু আছে এটাকে আমরা ফর্মুলা ফেলে এইটুকু পেলাম, তারপরে প্লাস এবার পরের টার্মটা, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই স্কোয়ার হলো, প্লাস এখানে তোমার টু আর আর ডট থিটা ডট ইন্টু সাইন থিটা কস থিটা, তারপর প্লাস বি স্কোয়ার মানে হলো এখানে আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার এবং কস স্কোয়ার থিটা, এটা থাকবে যেটা এখানে আছে। তবে কাটাকাটি যেটা যায় যাকে মাইনাসের এবং প্লাসের এই টার্মটা একই জিনিস, এটা কেটে যায়, এই দুটো জিনিস কেটে যায়, তাহলে এখানে কেটে গেলে পরে আমাদের তারপরে কমন নিতে পারি, এখানে আর আর ডট স্কোয়ারকে কমন নেওয়া যায়, তাহলে ভিতরে থাকে হলো সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা, এখন একটা আর ডট আছে, এই দুইটাকে মিলে আমরা যদি কমন নিই তাহলে এখানে আর ডট স্কোয়ার কমন গেলে পরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো। একই রকম ভাবে আর স্কোয়ার এবং থিটা ডট স্কোয়ারকে কমন নেওয়া যায়, তাহলে সেখানে আমাদের এটা থেকে থাকে হলো কস থিটা কস স্কোয়ার থিটা, এবং এই টার্মটা থেকে থাকে হলো সাইন স্কোয়ার থিটা, তার মানে আবারও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই টোটাল এইটুকু মিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এটুকু কেন করলাম, কারণ হলো আমরা এই টোটাল কাইনেটিক এনার্জি যেটা জানতে চাই, এখানে পার্টিকেল যেটা এখানে ধরেছি পি পয়েন্টে, এর মাস হচ্ছে এম, এটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা দেখতাম তাহলে কাইনেটিক এনার্জি হতো হাফ অফ এম এক্স ডট স্কোয়ার প্লাস হাফ অফ এম ওয়াই ডট স্কোয়ার, যেটাকে আমরা সংক্ষেপে এরকম ভাবে বলতে পারি হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। তাহলে এখন এই ভ্যালুগুলো, এটার যে ভ্যালু এটাই আমরা এতক্ষণ পর্যন্ত ইভ্যালুয়েট করলাম, তো এইটুকু অংশ আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা টোটাল কাইনেটিক এনার্জি ওই পার্টিকেলটার পেয়ে যাবো। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি পেয়েছি, এটার যে যে মানে এখানে যে ফিল্ডের মধ্যে আছে এটার জন্য তার যে পটেনশিয়াল, আমরা যদি এটাকে ধরি ভিআর, ভিআরটা কিরকম এটা আমরা এখানে ডিসক্লোজ করছি না, আমরা এখানে যে কোনো ধরনের এখানে পটেনশিয়াল হতে পারে, তো পটেনশিয়ালের নেচারটা এখানে আমরা জেনারেলি ভিআর হিসেবে এখানে ধরেছি। তাহলে এর যে ল্যাগ্রাঞ্জ যে ফাংশনটা এল ইকুয়ালস আমরা জানি যে স্যার কাইনেটিক এনার্জি স্যার হ্যাঁ T equals to half m x dot square plus y dot square, এখানে স্যার স্যার y dot ডিরেকশনে না স্যার ট্রান্সভার্স ডিরেকশনে এটা হবে y dot, না, এটা তো এনার্জি, এনার্জি তো কোনো ভেক্টর না, এটার কোনো ডিরেকশন নাই তো। এই y dot লিখছেন স্যার এটা, হ্যাঁ ওয়াই ডট তো এখানে এটা ভেক্টর না, এটা জাস্ট ম্যাগনিটিউড, এটা স্যার r স্কয়ার থিটা ডট স্যার কোন দিকে স্যার এটা, কোনটা? এই যে r স্কয়ার থিটা ডট আহা, স্যার এটা তো ভেক্টর না, তুমি দিকের কথা কেন বলছো, এখানে কোনোটা কি না স্যার ভেক্টর? এটা মানে মানে এখানে কোথেকে কোনোটাই কোন ভেক্টর দিক না থেকে আছে স্যার, স্যার এটা মানে এটা তো একটা মান মানে ভিক্টরের একটা ভিক্টরের মান তো স্যার, হ্যাঁ ভিক্টরের দিকটা কোন দিকে?
এটা তো এনার্জি, ওই পার্টিকেলটা যে এনার্জি নিয়ে মুভ করছে সেই এনার্জিটাই হলো এটা। এ তো কোনো দিক নাই। তুমি যদি বলো যে একটা পার্টিকেলের এই এনার্জি হচ্ছে এটা, ওই এনার্জির দিক কোন দিকে, এটা এটা তো কোনো কোশ্চেনই হলো না। এনার্জির দিক না স্যার, ভেলোসিটি স্যার, ভেলোসিটি দুইটা কম্পোনেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বলতে স্যার পারো যে এই হাফ এম ভি পার্টিকেলটা, স্কোয়ার, এই হাফ এম পার্টিকেলটা ভি তোমার স্কোয়ার। ওই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মুভ করছে, এটা যে কোনো আরবিট্রারি ডিরেকশনে মুভ করতে পারে। এখন তুমি এইদিকে মুভ করলেও ওই এনার্জি পাওয়া সম্ভব, এইদিকে মুভ করলেও ওই একই এনার্জি পাওয়া সম্ভব। বুঝছো? এটা এখানে ফ্যাক্ট করে না যে এটা কোন দিকে মুভ করছে। এটা মুভমেন্টটা আছে এবং সেই মুভমেন্টের এনার্জিটা হলো মূলত এটা। স্যার এটা ওই ডিরেকশন বলছে ইন্ডিপেন্ডেন্ট। যে হলো ব্যাসার্ধ বরাবর পার্টিকেলটা মুভ করলে আর ডট কম্পোনেন্টটা আসবে, আর বৃত্তের স্পর্শক বরাবর আর থিটা ডট ওমেগা আর ওইটা আসবে, এটা বলছিল মনে হয় স্যার। ও, হতে পারে, হতে পারে। তোমার এখানে এটাতে আমরা এখানে দুইটাই এখানে রেখেছি, মানে তার মুভমেন্ট এরকম যে দুইটা কম্পোনেন্টই তুমি পাবে আর কি। মানে এখানে যে আর ডট স্কোয়ারের যে কম্পোনেন্ট, আবার এখানে থিটা ডটের যে কম্পোনেন্ট, দুইটাই এখানে থাকবে। এটাকে জেনারেল ফর্মে এভাবে লেখা হয়েছে। এখন কোনোটা পার্টিকুলার একটা কন্ডিশনে জিরো হতে পারে, সেটা আলাদা কথা। কোনো তোমার এখানে যে মুভমেন্টের কথা বলছো, তোমার হতে পারে যে এক্স এর দিকে কোনো মুভমেন্ট নেই, তাহলে এক্স এর দিকে তার যে মানে ডিফারেন্সিয়েশন এটাও জিরো হবে। সেক্ষেত্রে শুধু ওয়াই দিকে মুভমেন্ট আছে, সেক্ষেত্রেও এরকম কানেক্ট এনার্জি পাওয়া সম্ভব। আমরা এখানে ধরেছি যে এমন ভাবে মুভ করছি যেখানে এক্স এর কোঅর্ডিনেটও এখানে আছে, ওয়াই কোঅর্ডিনেটও আছে, মানে দুইটারই আমরা এখানে তোমার অংশ নিচ্ছি আর কি, জেনারেল কন্ডিশনে এটা। আর তুমি যেটা বলছো এটা স্পেশাল কন্ডিশন, এটা হতে পারে কোনো একটা পার্টিকুলার জেনারেল ডিরেকশন না থাকে। কন্ডিশনেই মানে ভেলোসিটিটার ব্যাসার্ধ বরাবর যদি ব্যাসার্ধ কম্পোনেন্টটা বরাবর নেই আর তাহলে হলো ওটা আর ট্রান্সভার্স ডট বরাবর, ওটা হবে, বলছি। আর আর ডট ব্যাসার্ধের বরাবর লম্ব আর থিটা বরাবর ডট। নিলে ওইটা স্যার আর থিটা ডট আসবে, এইটা বলছি। ও আচ্ছা, না এটা ওরভাবে ইয়ে করা হয়নি, ডিফাইন করা হয়নি। জাস্ট এখানে ধরে নাও যে পার্টিকেলটা মুভ করছে, মুভ করলে তার এনার্জি হচ্ছে এটা। আচ্ছা যাক, তো তারপরে আমরা এখানে এল এ চলে আসি। এল, তাহলে এখানে এটা যেটা জানি যে টি মাইনাস বি কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। তো তাহলে এই হাফ অফ যেটা এম আর ডট স্কোয়ার আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার যা ছিল ওই একই রকম মাইনাস ভি আর। তো আমরা যে ইকুয়েশন অফ মোশন আমরা যেটা জানি এ পর্যন্ত, ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন থেকে আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে পারি। যে ল্যাগ্রাঞ্জিয়ানটা যেসব ভ্যারিয়েবলের ফাংশন আর কি, এর মধ্যে যেগুলো আছে সেটা দিয়ে আমরা এভাবে লিখতে পারি। আমরা এখানে যদি এক্স ওয়াই জেড যখন ছিল তখন আমরা এখানে এক্স ডট লিখেছিলাম, এখানে এক্স ছিল। ওয়াই সময় ওয়াই ওয়াই জন্য আমরা লিখতে পারি এখানে ওয়াই ডট, এবং এখানে ওয়াই ছিল। তো আমাদের এখানে যে ফাংশন ভ্যারিয়েবল যে আর এবং থিটা, মানে যেহেতু পোলার নিয়েছি, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তো আর এবং থিটার জন্য আমরা এখানে একবার নিব আর এবং একবার নিব থিটা। তো আর কে যদি কনসিডার করি তাহলে প্রথম ইকুয়েশন অফ মোশনটা হয় ডিডিটি অফ ডেল এল বাই ডেল আর ডট মাইনাস ডেল এল বাই ডেল আর ইকুয়ালস টু জিরো। আর থিটা যদি আমরা কনসিডার করি তাহলে ডিডিটি অফ ডেল এল বাই ডেল থিটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থিটা ইকুয়ালস টু জিরো। তো এই এক নম্বর ইকুয়েশন যেটা আমরা একটু আগে ডিরাইভ করলাম, যে টোটাল মানে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা, এটাকে যদি আমরা এগুলোর মতো বসাতে চাই আমাদের, তাহলে এই এক নম্বর ইকুয়েশনটাকে আমাদের মূলত একবার আর ডটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, একবার থিটা ডটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা আর ডটের রেসপেক্টে যদি প্রথমে ডিফারেন্সিয়েশনটা যদি নিই বা আর এর রেসপেক্টে যদি নিই, মানে এই কোশ্চেনটার জন্য আর কি, সর্বপ্রথমে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট নিলে আমরা যেটা পাবো ডেল এল বাই ডেল আর ইকুয়ালস টু, আর এখানে কোথায় কোথায় আছে, আরটা আছে শুধুমাত্র এই টার্মে, এবং এটা একটা আর এর ফাংশন হতে পারে। এখানে আমরা এইভাবে এটাকে ডিফাইন করেছি, এটা মূলত আর এর ফাংশন। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে একটা কিছু পাবো। তাহলে ডেল এল বাই ডেল আর ইকুয়ালস টু হাফ অফ এম ইন্টু টু, টুটা হলো মূলত এখানে যে স্কোয়ার ছিল সেটা থেকে আমরা পাচ্ছি হলো, তাহলে এম ইন্টু টু ইন্টু আর থিটাটার স্কোয়ার মাইনাস ডিভি বাই ডিআর। এটাকে আমরা আর এর রেসপেক্টিভ ডিফারেন্স করলে যা পাই, টু কেটে যায়, এম আর থিটা ডট স্কোয়ার মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে প্রথম আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা এইটুকু অংশ পেলাম। আর তারপরে হচ্ছে আর ডটের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডেল এল বা ডেল আর ডট ইকুয়ালস টু হাফ অফ এম, মানে তোমার এখানে আর ডট আছে হলো শুধু এই এই অংশে, এই অংশে কোনো আর ডট নাই, তাহলে এটার জন্য জিরো হলো। ভি আর পটেনশিয়ালটা আমাদের মূলত ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট পটেনশিয়াল আমরা ধরেছি, এটা তো আমাদের মূলত আর ডটের রেসপেক্টে বা ভেলোসিটির ওপর এর কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে এটাও আমাদের জিরো হচ্ছে। তাহলে শুধুমাত্র এই প্রথম টার্মটার জন্য আমরা মূলত এই ডিফারেন্সিয়েশনটা পাবো। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে হাফ অফ এম টু আর ডট এটা পাচ্ছি, এবং টুটা কেটে গেলে পরে এম আর ডট এটা হয়, ডেল এল বা ডেল আর ডট ভ্যালু এই এম আর ডট। আর আরেকটা হলো যে আমরা যদি থিটার রেসপেক্টে যদি আমরা মানে থিটা ডটের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডেল এল, মানে এল কে যদি থিটা ডটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে ডেল এল বা ডেল থিটা ডট
তোমার এখানে থিটা কোথায় কোথায় আছে, একটা হলো মানে একটাই টার্মে আছে এই আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এখানে শুধু থিটা ডট আছে। তাহলে এখান থেকে তুমি পাবা হাফ অফ এম ইন্টু আর ডট আর স্কোয়ার ইন্টু টু থিটা ডট, এটা আমরা এখানে মূলত পাচ্ছি। এবং টুটে কেটে গেলে পরে এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এবং এখানে যেটা হয় ডেল এল বা ডেল থিটা ডট, এটা হচ্ছে আমাদের মূলত এর মোমেন্টাম, মানে আমাদের ওই ইয়ারটা পার্টিকেলটার মোমেন্টাম, যেটাকে আমরা বলতে পারি তোমার মোমেন্টাম কনজুগেট, এর অথবা এটাকে ক্যানোনিক্যাল মোমেন্টাম, অথবা এটাকে জেনারেলাইজ মোমেন্টামও আমরা ওই প্রথম চ্যাপ্টারের দিকে আমরা পড়েছি আর কি এরকম ভাবে। তো এই মোমেন্টামটা আমাদের মূলত এটা যেটা জানে যে পার্টিকেলটা যদি কনজারভেটিভ সিস্টেম হয় মোমেন্টাম এখানে কনজার্ভ করে, তাহলে এখানে আমাদের যেটা সিস্টেমটাই একটা পার্টিকেলকে নিয়ে, তাহলে এটা ওই ওই পার্টিকেলের যে মোমেন্টাম এটাই আমাদের টোটাল মোমেন্টাম, এবং টোটাল মোমেন্টামে যেটা এটা হয়, তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি এল, যেটা কিনা একটা কনস্ট্যান্ট। তো যাই হোক, তাহলে থিটা ডট ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই এম আর স্কোয়ার। এখান থেকে আমরা যেটুকু পেলাম এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, আমাদের এটা পরে কাজে লাগবে। থিটা ডট ইকুয়ালস টু এল বাই এম আর স্কোয়ার। তো এই ভ্যালুগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে ভ্যালুগুলো পেলাম, ডেল এল বাই ডেল আর অথবা ডেল আর বাই ডেল আর ডট, এবং এখানে যেটা আমরা থিটা ডট পেলাম, এই ভ্যালুগুলো নিয়ে আমরা যে ইকুয়েশন অফ মোশনে আমরা সবগুলোকে বসাবো। আমরা প্রথম ইকুয়েশন অফ মোশনটা কনসিডার করি, এটাতে আমরা ডেল এল বাই ডেল আর ডট এবং ডেল এল বাই ডেল আর এই ভ্যালুগুলো যদি বসাই, তাহলে ডেল এল বাই ডেল আর ডটের জায়গাতে আমরা যেটা পেয়েছিলাম এটা ছিল আমাদের এম আর ডট, এবং ডেল এল বাই ডেল আর এটা এটার জন্য আমরা ডিফারেন্সিয়েট করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এম আর থিটা ডট স্কোয়ার মাইনাস ডিভিআর বাই ডিআর। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে এম আর থিটা ডট স্কোয়ার মাইনাস ডিভি বাই ডিআর, এবং এটা এখানে মানে জাস্ট বসালো, মানগুলো বসানো হলো আর কি। এখন তারপরে কথা হলো যে থিটা ডটের ভ্যালু তো আমরা এখানে বসাতে পারি, থিটা ডটকেও আমরা যদি এখান থেকে ফ্রি করতে চাই, তাহলে এই পরবর্তী যে আমরা থিটা ডটের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে যেটা পেয়েছিলাম থিটা ডট ইকুয়ালস টু এল বাই এম আর স্কোয়ার, এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে জাস্ট এর ভ্যালুটা বসানো হলো। এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এম আর ডট ছিল এম আর ডাবল ডট হলো এটা, মানে অ্যাক্সিলারেশন, মানে টোটালটা এটা মূলত ফোর্সের ডাইমেনশনে চলে গেছে আর কি। তারপরে এখানে এল স্কোয়ার, এখানে স্কোয়ারটা যদি আমরা ইয়ে করে দিই, তাহলে এখানে এল স্কোয়ার এম স্কোয়ার আর টু ডি পাওয়ার 4, তো উপরে যে কাটাকাটি করে আর টু ডি পাওয়ার 3 থাকে, আর এই এম স্কোয়ারটা জাস্ট এম থাকে। আর এই মাইনাসটার জন্য আমরা যদি একেবারে এটা ব্র্যাকেট উঠিয়ে নিয়েছি, তাহলে এটা মাইনাস হচ্ছে, এবং একই সাথে মাইনাস মাইনাস এটা প্লাস ডিভিআর বাই ডিআর ইকুয়ালস টু 0। এরপরে আমরা একটু যদি রিয়ারেঞ্জ করি, এই এম আর ডট কে বামে রাখলাম এবং সবগুলোকে আমরা ডানে পাঠিয়ে দিলাম, এবং একই সাথে এই ডিফারেন্সিয়েশনটাকে একবারে আমরা যদি লিখতে চাই, তো ডিডিআর আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তো মাইনাস এখানে রেখেছি ডিডিআর অফ ভিআর, এখানে যেটা এটা এদিকে যে মাইনাস আছে আমরা এটা মাইনাসে রেখেছি, এবং প্লাস এখানে এটাকেও যদি আমরা আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন নিতে যদি চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, এটা তুমি উল্টো প্রসেসে যাও, এটাকে তুমি সর্বপ্রথমে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে যা হয় সেটাকে এখানে বসাও, আর রেসপেক্ট ইন্টিগ্রেশন করে যা হয় এটা এখানে বসাও, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে আবার আগের অবস্থায় ফিরে যাবে, তাই না? তাহলে এখানে তো এল আর এর উপর এখানে ডিপেন্ড করছে না, মাস এটাও আর এর উপর ডিপেন্ড করছে না, তাহলে এখানে আছে হলো আর টু ডি পাওয়ার -3, মানে এটাকে উপরে নিয়ে নাও, তাহলে আর টু ডি পাওয়ার -3, আর টু ডি পাওয়ার -3 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে তোমার যেটা হয় আর টু ডি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2, তাই না? তাহলে এখানে এটাই যদি পাশে চলে আসে, তাহলে এখানে এই টার্মটা ঠিক এরকম একটা রূপ নেই, তাহলে এল স্কোয়ার ডিভাইড বাই 2m আর স্কোয়ার। তাহলে এখানে এই 2 কিভাবে আসলো আর এই যে উপরে স্কোয়ারটা কিভাবে আসলো, এটা মূলত এই ইন্টিগ্রেশন করে তুমি এখানে বসালে, কারণ হলো আমরা এখানে রিভার্স ক্যালকুলেশন করেছি এটাকে ডিফারেন্সিয়েশনটাকে একবার লেখার জন্য। তো যাই হোক, তো এটাকে এখন একটু সিম্পলিফাই করার জন্য আমরা আরেকটু কাজ যেটা করতে পারি, তোমার ডান দিকে এবং বাম দিকে আর ডট দিয়ে মাল্টিপ্লাই করো। আর ডট দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা একটা সুবিধা পাবো, এখানে যেটা আমাদের এম আর ডাবল ডট ছিল এটা থেকে আমরা কাইনেটিক এনার্জি ফর্মে নিয়ে যেতে পারি। কিভাবে, যে এম আর ডট এখানে লিখলাম, এটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিই, দেখো এখানে এইভাবে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে হাফ অফ এম আর ডট স্কোয়ার। তো আর ডটটা টাইমের উপরে ডিপেন্ডেন্ট, ভেলোসিটি টাইমের উপর ডিপেন্ডেন্ট, এবং এটা ডিফারেন্সিয়েট করেছে টাইমের রেসপেক্টে, এটা ফাংশনটা পুরোপুরি টাইমের ফাংশন না, মানে শুধু এখানে টাইম নেই, এটা টাইমের ফাংশন আছে। তাহলে তোমার একে আবারও সেকেন্ড টাইম আরেকবার ডেরিভেটিভ করে এর সাথে তোমাকে ইয়ে করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তো এটাকে যদি আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করি, তাহলে এম ইন্টু 2 আর ডট ইন্টু আর ডট, মানে আর ডটের ডিফারেন্সিয়েশন মানে ডিডিটি অফ আর ডট, মানে আর ডাবল ডট হয়ে আছে সেক্ষেত্রে, তাহলে তোমার আগের টার্মটা ফিরে আসছে।
বুঝছো? তাহলে এই টার্মটাকে আমরা এরকম ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এটাকে একবারে লিখতে পারি। আর ডান দিকে যা ছিল এটা তো একই রকমই প্রায় থাকছে, ডিডিআর অফ ভিআর প্লাস এল বাই এম আর স্কোয়ার, এটা একই রকমই আছে। এই আর ডটটাকে আমরা একটু ভেঙে লিখেছি আর কি, ডিআর বাই ডিটি। এখন এই ডিআর এবং এখানকার ডিআর ডিআর কেটে যায় এবং এই ডিটি একবারে আমরা লিখতে পারি, মানে ওভাবে তো বলি না আমরা এটাকে, ডিফারেন্সিয়েশন যখন করছি আমরা এটাকে একবার এরকম ডিডিটি অফ এইটুকু ওইটুকু অংশ আমরা এইভাবে লিখতে পারি আর কি, একবার ডিফারেন্সিয়েশন এইভাবে লিখতে পারি, ডিডিটি অফ ভিআর প্লাস এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার। তো বাম দিকেও দেখো ডিফারেন্সিয়েশন ডিডিটি মানে টাইমের রেসপেক্টে, এবং ডান দিকেও ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে। তাহলে দুইটা ডিফারেন্সিয়েশনকে আমরা একবারে লিখতে পারি, এবং এটাকে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে ডিফারেন্সিয়েশন অফ হাফ অফ এম আর আর ডট স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার প্লাস ভিআর, এবং এটা সমান হচ্ছে 0। তাহলে এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো টাইমের রেসপেক্টে, তাহলে আমাদের এইটুকু অংশ সমান হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হবে অবশ্যই, তার কারণ এটা কনস্ট্যান্ট না হলে তুমি কখনো এটাকে ডিফারেন্সিয়েট করে 0 পাবে না। এখন এইটুকু অংশ এটা কি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্ট পাচ্ছি, এটা আসলে কি, এটা আসলে ওই সিস্টেমের টোটাল এনার্জি। এখন এটা যে টোটাল এনার্জি, এটাকে মানে এমনিতে তো আমরা বলছি এটা টোটাল এনার্জি, আমরা শুরু করেছিলাম হলো তোমার ইকুয়েশন অফ মোশন থেকে, তো এটা থেকে আমরা টোটাল এনার্জি এটাকে বলছি। তো এটা যে আসলে টোটাল এনার্জি, এটাকে আর একটু চেক করার একটা ওয়ে আছে, সেটা হলো যে তোমার এই এল স্কোয়ারের যে ভ্যালু, এটা আমরা যদি এখানে বসিয়ে দিই এবং এটা কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি যোগফল আকারে যদি আসে, তাহলে এটা টোটাল এনার্জি আমরা এটাকে বলতে পারি। তো এটাকে একটু রিভার্স চেক করার জন্য আমরা যে কাজটা করব, এই এল স্কোয়ারের ভ্যালুটা আমরা আগে যেটা পেয়েছিলাম এই যে এখান থেকে, যে সরি হ্যাঁ এল এর যে ভ্যালুটা এল স্কোয়ার, ওখানে তো এটা মানে এল এর জায়গাতে বসাবো আর কি। তো এল সমান হচ্ছে এম আর স্কোয়ার থিটা ডট, এইটুকু অংশ আমরা ওই এল এর জায়গাতে বসাতে চাই, এল এর যে ভ্যালু এটা এখান থেকে আমরা বসাতে চাই। তাহলে এই এম আর স্কোয়ার থিটা ডট এটা যদি তুমি বসাও, তাহলে এম এম কেটে যায়, সরি মানে একটা এম কাটে আর কি, উপরে তো স্কোয়ার ছিল, এবং নিচে উপরে যে আর টু দি পাওয়ার 4 আর নিচে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার থাকছে উপরে এবং থিটা ডট স্কোয়ার থাকছে। তাহলে হাফ অফ এম আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এটা হচ্ছে এই টার্ম থেকে থাকছে, এবং আগে বাকি যে টার্মগুলো ছিল ফার্স্ট টার্ম থার্ড টার্ম দুটো একই রকমই আছে। এখান থেকে হাফ এম কে যদি কমন নাও, তাহলে আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার আর কি। তো এইটুকু অংশ যেটা আমরা পেলাম, এটা খেয়াল করে দেখো, আগে আমরা যে কাইনেটিক এনার্জি প্রতিপাদন যেটুকু করেছিলাম এই পার্টিকেলটার জন্য, সেই কাইনেটিক এনার্জি ভ্যালু হচ্ছে এটা, হাফ অফ এম আর স্কোয়ার থিটা ডট মানে তোমার আর স্কোয়ার ইন্টু থিটা ডট স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জির সাথে আমাদের মূলত পটেনশিয়ালের একটা ফাংশন এখানে যোগ করা আছে আর কি। তো তাহলে আমরা যেটা এখন পাচ্ছি যে তাহলে আসলে এই যে 5 নম্বর ইকুয়েশন যেটা, এই ইকুয়েশনের এইটুকু অংশের মধ্যে আসলে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির মূলত এটা যোগফল, এইটাকে আমরা যদি যোগ করি তাহলে এটা টোটালটা মিলে হয় কাইনেটিক এনার্জি, এবং এইটুকু মিলে হয় শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি। তাহলে এটা টোটাল এনার্জি ওই সিস্টেমের। স্যার হ্যাঁ এটা যদি এভাবে না করে হ্যামিল্টনিয়ান দিয়ে করতাম, মানে হ্যামিল্টনিয়ানের টাইম ডেরিভেটিভ হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ানের টাইমের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভের নেগেটিভের সমান, এটা ব্যবহার করে যদি বলি ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে কোনো এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্সি নাই, তার মানে হ্যামিল্টনিয়ানটা কনস্ট্যান্ট, তার মানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট, এভাবে যদি করি। করতে পারো। এটা এভাবে করেছি মানে সবসময় যেরকমই হবে তা না, তুমি অন্যান্য বই থেকে দেখেও এটা করতে পারো, সমস্যা নেই। তুমি যদি লজিক ঠিক রাখো তাহলে আর কোনো প্রবলেম নেই। তো ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি যোগফল এবং টোটাল এনার্জি হচ্ছে এটা, এবং এই টোটাল এনার্জিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এখানে থাকছে। তাহলে এটা আমাদের কনজারভেটিভ সিস্টেম আমরা এটা বলতে পারি আর কি সেক্ষেত্রে। তো যাই হোক, তো এই কাইনেটিক এনার্জিকে আমরা এখন যদি তোমার কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি এই টোটাল যে যোগফল, এটাকে আমরা যদি এখন বলি টোটাল এনার্জি ই যদি আমরা কনসিডার করি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু রিয়ারেঞ্জ করে লিখতে পারি যে হাফ অফ এম মানে কাইনেটিক এনার্জি যে পার্টটা, এইটুকু অংশকে বামে রাখলাম, এটা সমান তাহলে এই টোটাল এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি মাইনাস এইটুকু টার্ম এটা। এখন এখান থেকে এই আর ডট কে ছাড়া বাকি সবগুলোকে ডানে পাঠিয়ে দাও, তাহলে 2/m রুট অফ ই মাইনাস ভি এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার। তাহলে এই ডি আর আর ডট মানে হলো আমরা যেটা জানি যে ডিআর বাই ডিটি, তাহলে এখান থেকে ডিটি যে অংশটা এটাকে আমরা যদি বের করে নিয়ে আসতে চাই, তাহলে ডিটি ইকুয়ালস টু ডিআর ইন্টু 2 বাই ডিআর ডিভাইডেড বাই 2/m রুট অফ
ই মাইনাস ভি এর স্কয়ার, মানে এই টার্মটা আর কি। তো এটা হচ্ছে আমাদের ডিটি সমান এটা, এবং একই সাথে আমরা যদি ডিটি কে এখান থেকে যদি টোটাল টাইমটা যদি নিতে চাই, তাহলে এখানে শুধু টি, টি ইকুয়ালস টু, এটা লিমিট হবে আর ডট, মানে আর নট থেকে শুরু করে আর পর্যন্ত। আর নট মানে হলো যখন টাইম সমান জিরো যখন ছিল ওই সময়তে আর এর ভ্যালু হচ্ছে আর নট, এবং টাইম যখন টি ওই সময়তে ভ্যালু হচ্ছে আর, এবং ওইটুকুর মধ্যে লিমিট এটাকে জিজ্ঞেস করলে পরে তুমি এই টাইমটা তুমি পাবে আর কি। আচ্ছা, তো এটা একটা ইকুয়েশন নাম্বার থাকে এরকম 7 নম্বর, এরকম ভাবে অনেক সময় এটা প্রমাণ থাকতে পারে, থাকে আর কি। আর তারপরে যে থিটা ডটের যে ভ্যালু আমরা ইয়া করেছিলাম, ডিফাইন করেছিলাম আর কি, থিটা ডট স্যার ইকুয়ালস টু এখানে এল শুধু বাই, পজিটিভটা নেওয়া হলো যে ডিআর ডিটির মানে। কোনটা, ওই স্কয়ার রুটের কথা বলছো? জি স্যার। আমরা এই ম্যাগনিটিউডটা কনসিডার করেছি আর কি শুধু। কিন্তু আর ডট তো স্যার অনেক সময় নেগেটিভও হতে পারে, মানে একটা যদি পৃথিবীর কথাই ধরি, সূর্যের চারপাশে ঘুরছে, এখন অনেক সময় রেডিয়াস বাড়ছে অনেক সময় কমছে। এটা তোমার পজিটিভ, মানে শুধু ম্যাগনিটিউডটা এখানে কনসিডার করা হয়েছে আর কি, বই এরকম ভাবে দেওয়া, এটা নেগেটিভ ভ্যালুটা ভাবে কিছু করা নাই। হুম। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা থিটা ডটের যে ভ্যালুটা ডিরাইভ করেছিলাম, থিটা ডট ইকুয়ালস টু এল বাই এম আর স্কোয়ার, এটাকে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা নিয়ে আসতে পারি ক্যালকুলেশন করে, ইন্টিগ্রেশন যদি করো এখানে যদি থিটা ডট মানে ডি, ডি থিটা বাই ডিটি, তাহলে টাইমের রেসপেক্টে যদি এটাকে আবারও ইন্টিগ্রেশন করি, তাহলে থিটা ইকুয়ালস টু 0 টু টি এম আর স্কোয়ার, মানে এল বাই এম আর স্কোয়ার ইন্টু ডিটি। এবং এল, এম, এল এবং এম দুটি এখানে যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে নিলাম, তাহলে 0 টু টি এই লিমিটের মধ্যে 1/r² ডিটি প্লাস থিটা ডট যেটা ছিল এইটুকু। তো এই হচ্ছে আমাদের মূলত থিটা এবং টাইমের ইকুয়েশনটা। এখন এটা থেকে আমরা মূলত এখান থেকে ডিআর কেও ক্যালকুলেট করে নিয়ে আসতে, মানে আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি, আর এখানে তো আমরা থিটা তো এখানে পাচ্ছি। তো এই দুটি ইকুয়েশন থেকে আর এবং থিটা সম্পর্কে আমরা বিভিন্ন সময়ে এখান থেকে ক্যালকুলেট, মানে বিভিন্ন সময়ে আর এবং থিটার যে ভ্যালু এটা এখান থেকে ক্যালকুলেট করতে পারি আর কি। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত যেটা ছিল। আর কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি যোগফল, এইটুকু যে কনস্ট্যান্ট, এটাও তো এখানে প্রমাণ হলোই। আচ্ছা, যাক, এরপরে আমাদের ইকুয়েশন, তোমার ইকুয়েশন অফ অরবিট, এটা আমাদের পরের টপিক। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা আছে? সম্ভবত নাই। আর কি টাইমের সাপেক্ষে ইয়ে করা হলো, তো এটা একটু কোনটা? স্যার ইন্টিগ্রেশনে লাস্ট দেখি। হ্যাঁ, আর কি স্যার থিটায় টাইমের সাথে স্যার এইটা স্যার থিটাকে স্যার। এটা, ও এটা, হ্যাঁ, তোমার যে থিটা ডট, এটা তো টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিয়ে তো তুমি থিটা ডটটা পেয়েছিলে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন কার রেসপেক্টে করবে, টাইমের রেসপেক্টে। স্যার এক্সাক্ট মানে আমাদের ইকুয়েশনটা যদি হতো তাহলে ভালো হতো স্যার। বুঝিনি তোমার কথা, এক্সাক্ট ইকুয়েশন বলতে? স্যার এখানে তো মানে নির্দিষ্ট করে কিছু বলা নাই কখন টাইম কত হবে, মানে এরকম, সেই জন্য আমি বলতেছিলাম যে কোনো একটা ইকুয়েশন যদি পাইতাম তাহলে ভালো হতো। তোমার এই থিটা ডটের সাথে রিলেশন তো এটাই, তাই না? মানে আগে যেটা ডিরাইভ করা হলো, তো এটা থেকে যদি তুমি থিটার ভ্যালু কত এটা যদি জানতে চাও, তাহলে কি করবে, এটা ইন্টিগ্রেশন করবে, এটা তো ইকুয়েশন। এটা তো ইকুয়েশন। আর ইনিশিয়ালি যদি কিছু থিটা থেকে থাকে আর কি, তাহলে মানে ইনিশিয়াল কোনো অ্যাঙ্গেল যদি এখানে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই থিটা ডটটা এখানে থাকবে, অথবা জিরো হলে এটা জিরো। আচ্ছা, যাই হোক, তো এই পর্যন্ত আমরা এখন একটু ইয়ে রাখি, বিরতি দিই। আমরা এরপরের, যখন আমাদের এরপরের যে ক্লাসটা আছে, তোমরা কেমিস্ট্রি ক্লাসটা করো, এবং তারপরে সম্ভবত কয়টা থেকে আমাদের ক্লাসটা এটা, স্যার 11:15 থেকে স্যার। 11:15 থেকে, হ্যাঁ।
তো 11:15 থেকে আমরা এটা, তারপরে বাকি যে যেটুকু অংশ আছে এটা আমরা আবারও শুরু করবো আর কি। তো ঠিক আছে, সবাই 11:15-তে আসো তাহলে আবারও, একটু কষ্ট করে। আচ্ছা, মিটিং বন্ধ করলাম তাহলে।